খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে আমরা প্রেস বক্স থেকে দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, এতক্ষণ দেখছিলাম আজকে দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সিরিজ নিয়ে। তার আগে যে কথাগুলো হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক এবং নির্বাচকের মধ্যে, যে গতকাল আমরা যা দেখেছি সেসব বিষয় নিয়ে আমরা আলাপ করব। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলাপ করতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। সাইদ ভাই, আমরা এই পার্টটাতে আলোচনা করব হচ্ছে অধিনায়ক বনাম নির্বাচক। আমরা গতকাল দুই পক্ষেরই মতামত জেনেছি। আমরা দেখেছি যে এই সিরিজের আগে যে দলটা ঘোষণা করা হয়েছে, গতকাল অধিনায়ক দাবি করলেন যে তার দল নয় এটি, বা একজনকে বাদ দেওয়ার ব্যাপারে বিশেষ করে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছিলেন যে নির্বাচকরা তার মতামত জানতে চাননি। নির্বাচকও পরে তার ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে। আমরা দেখেছি যে তিনি এরকমও বলেছেন যে নির্বাচকরা অধিনায়কের কাছে ব্যাখ্যা দিতে বাধ্য নন। আপনার কাছে কি মনে হয়, নির্বাচকরা কি আসলেই অধিনায়কের কাছে ব্যাখ্যা দিতে বাধ্য নন, নাকি হচ্ছে অধিনায়কের মতামতটা এই ক্ষেত্রে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ? আপনি যদি ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউতে দেখেন, যিনি এখন প্রধান নির্বাচক, তিনি অত্যন্ত রেসপেক্টেড একজন ক্যাপ্টেন ছিলেন প্লেয়িং লাইফে। সেটা ক্লাব বলেন, ন্যাশনাল টিমেও তিনি ক্যাপ্টেন ছিলেন। এবং তিনি যেভাবে দল পরিচালনা করতেন, আমরা তখন মানে তরুণ সাংবাদিক, তখন সাংবাদিকতার সুযোগ ছিল কি, খুব কাছে যাওয়ার সুযোগ ছিল। তো আমরা জানতাম যে আবাহনী বা জাতীয় দলের ডিসিশনগুলো গাজী আশরাফ হোসেন লিপুই নেন, বিকজ সিলেকশন কমিটি তখনও ছিল, ক্লাবেও ক্লাব অফিসিয়াল ছিল। বাট ক্রিকেট একটা ইউনিক খেলা, যেখানে ক্যাপ্টেনকেই হারের বা প্রত্যেকটা ঘটনার দায় নিতে হয়। সিলেকশন কমিটিকে কিন্তু কেউ সেভাবে খোঁজে না। এবং ক্যাপ্টেন যেহেতু মাঠে পুরো দলের দায়িত্বটা নেন, সো সবসময় ক্যাপ্টেনের প্রেফারেন্স বেশি থাকে। গাজী আশরাফ হোসেনের ব্যাখ্যার অনেকটার সঙ্গে আমি একমত। বা যখন তিনি বলছিলেন যে ক্যাপ্টেনের কথা আমরা শুনবো, বাট সেটা দিতে আমরা বাধ্য নই, এখানে বাধ্যগততার কোনো বিষয় নেই। এটা হলো একটা প্র্যাকটিস এবং ক্রিকেট খেলার যে, এটা আমি নিশ্চিত যে আমার চাইতে গাজী আশরাফ হোসেন লিপু অনেক ভালো পরিষ্কারভাবে বোঝেন। এবং তিনি নিজেও সেটা তার দলের প্র্যাকটিস করেছেন। কিন্তু ক্লাব টিমে, সেটা জিএমসিসি হোক, আবাহনী হোক, জাতীয় দল হোক, তিনি সেই প্র্যাকটিসটা করেছেন। উনার জায়গা থেকে আমি আসলে এই বাধ্যবাধকতার বিষয়টা সম্পর্কে আমি একমত না। যেটুকু আমি বুঝেছি যে তিনি কোচ এবং ক্যাপ্টেনকে ডেকে জেনেছেন, বিশেষ করে ক্যাপ্টেন, এবং তিনি বলেছেন যে আমার কাছে মনে হয়েছে যে তিনি ওই স্পেসিফিক ওই খেলোয়াড় থেকে দলে চেয়েছেন, আমরা শুনেছি। বাট হয় কি, আপনি যখন সিলেকশন কমিটির অবশ্যই একটা তার বিরাট রোল আছে দল টিম সিলেকশনে, তা আপনি যখন ওই নির্দিষ্ট খেলোয়াড়কে নেবেন না, কেন নেবেন না, সেই ব্যাখ্যাটা ক্যাপ্টেনকে আমার মনে হয় তখনই দেওয়া দরকার ছিল। মানে এটা তো স্কুল না যে আমি হেডমাস্টার, ছাত্ররা আসলে একটা দাবি নিয়ে আমি শুনলাম, শুনে তারা চলে গেল, তারপর আমি আমার সিদ্ধান্ত দিলাম। আমাকে ছাত্রদের সঙ্গে বসে জিনিসটা বোঝাতে হবে যে আমি কেন এই সিদ্ধান্তটা নিচ্ছি। আর ক্রিকেটের সিলেকশন কমিটির ভূমিকা এবং ফুটবলের সিলেকশন কমিটির ভূমিকা ভিন্ন। ফুটবল পুরোপুরি আবার কোচ ওরিয়েন্টেড। কোচ স্কোয়াড দেন, কোচ স্ট্র্যাটেজি নির্ধারণ করেন, কোচ গেম প্ল্যান পুরোটা কোচে। সেখানে কিন্তু অধিনায়ক শুধু একটা আর্মব্যান্ড পরেন, টস করেন, দ্যাটস ইট। তো সেটার সঙ্গে আপনি মানে এই জিনিসটা, মানে আমার কাছে মনে হয়েছে যে গাজী আশরাফ হোসেন লিপুর কাছে আমি প্রথমত লিটন দাসের ওই প্রেস কনফারেন্সের পর এত দ্রুত ওনার একটা স্টেটমেন্ট এভাবে আশা করিনি। বিকজ লিটন দাস কেন বলেছেন সেটা নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে। আলোচনা যখন গাজী আশরাফ যখন বললেনই, তখন কিছু কিছু শব্দ আমার কাছে মনে হয়েছে যে আই নো হিম ভেরি ওয়েল, বিকজ উনি ওনার খেলোয়াড়ি জীবন উনি বিশ্বাস করেন, অত্যন্ত আমি বলবো যে একজন ভালো ক্রিকেটার শুধু ছিলেন না, ভালো ক্রিকেট ব্রেনও ছিলেন। এবং আমার কাছে মনে হয় যে তিনি যে সিদ্ধান্ত নিতেন সেটাকেই তিনি ঠিক মনে করতেন তখন, এবং এখনও তাই মনে করছে। যদি আপনি প্রক্রিয়াটা দেখেন, তিনি যেটা বলেছেন যে লিটন দাসের কথা শুনে মনে হয়েছে যে হি ওয়ান্টস, মানে তিনি ওই ক্রিকেটার থেকে চেয়েছিলেন, আমরা তাকে রাখিনি। বাট এটা বলাটার মধ্যে কিন্তু এক ধরনের আমি বলবো যে কর্তৃত্ববাদ মানে পার্সোনালিটি, এটা ওনার পার্সোনালিটি। এটা থেকে উনি তখনও যা ছিলেন এখনও তাই। বাট ক্যাপ্টেন হিসেবে এটা শুনতে ভালো লাগে যে আমার টিম আমি করেছি, দায়িত্ব আমার। বাট চিফ সিলেক্টর হিসেবে যখন আপনি বলবেন যে এই দলটা আমি করেছি, তাহলে তো পারফরমেন্সের ব্যর্থতার দায়ভারও প্রধান নির্বাচকের নেয়ার কথা। পোস্ট ম্যাচে কেন তাহলে ক্যাপ্টেন আসবেন বা খেলোয়াড় আসবেন? তাহলে সিলেকশন কমিটির সদস্যরাই পালা করে ম্যাচের পরে এসে তারা ব্যাখ্যা দিন যে দল কেন এরকম করলো। বাট ক্রিকেট এটা আনরিয়েল, এটা পুরোপুরি ক্যাপ্টেন্স গেম, পুরোপুরি প্লেয়ারদের ইস্যু।
সো সেখানে পুরোপুরি ক্যাপ্টেন্স গেম। যদি লিপু ভাইয়ের কথাটাকেও ধরি, তারপরে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট বলে একটা কথা বলা হয়, সেখানে কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টররা সবাই থাকেন মনে হয়। তো সেক্ষেত্রে উনি যেভাবে একেবারে শুরুর দিকে বলে ফেলছেন, পরে আমরা যে স্টেটমেন্টটা দেখলাম সেখানে হয়তো তিনি আরেকটু নরম সুরে বলেছেন। তিনি বলেছেন যে ক্যাপ্টেনের কাছে আমরা জবাব দিতে বাধ্য নই। এটা কি তিনি বলতে পারেন কিনা আসলে? আমি শিওর যে উনি যদি ক্যাপ্টেন থাকতেন এবং লিটন দাস যদি সিলেক্টর হয়ে কথা বলতেন, তিনি আরো কঠোর একটা স্টেটমেন্ট দিতেন। আমি শিওর, আমি যে গাজী আশরাফ হোসেনকে আমি চিনি, তিনি ওই জায়গা থেকে উনি এটা অ্যাকসেপ্ট করতেন না। মানে এটা ক্রিকেটে সম্ভব না যে আমি যেটা বললাম যে আপনি তো হেডমাস্টার না, যে আপনি একটা ডিসিশন দেবেন আমাকে সেটা শুনতেই হবে। এখানে ক্রিকেট মাঠের যাবতীয় দায় দায়িত্ব ক্যাপ্টেনের একটা রণ পরিকল্পনা থাকে, সেটা টিম ম্যানেজমেন্টের পার্ট হিসেবে কোচ থাকেন, এখন আবার টিম ডিরেক্টর ফিরে এসছেন, আরেকজন নতুন রূপে ফিরে এসছেন, তারা থাকতে পারেন, টিমের সিনিয়র প্লেয়ার। এখানে কিন্তু টিম মিটিংটা কিন্তু আমরা শুধু ক্যাপ্টেন কোচ না, মানে ওখানে সিনিয়র প্লেয়াররাও কিন্তু ইনভলভ থাকেন। আর যখন যিনি ক্যাপ্টেন, তার উপর দায়িত্ব কিন্তু পুরো ক্রিকেট দলটার, মানে এই দলের পরিচর্যার দায়ভার ক্রিকেট অপারেশনসের, বাট মাঠের পুরো দায়িত্ব কিন্তু ক্যাপ্টেনের। ক্যাপ্টেনেরই কল দেবেন যে কখন বোলিং চেঞ্জ হবে, কোন ফিল্ডারকে কোথায় রাখতে হবে, পুরোটা দায় তার। সো তার প্ল্যানিংয়ে যদি আপনি মানে এতটা কম গুরুত্ব দেন, ইট ইজ আনফর্চুনেট আমি বলবো। রাইট। যে দলটা তারা দিয়েছেন সেই দলটা নিয়ে বিশেষ করে একজন পার্টিকুলার ক্রিকেটারকে, যিনি মিডল অর্ডারে খেলতেন, শামীম হোসেন পাটোয়ারি, তার জায়গায় হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন এসেছেন। তো এটা নিয়েই অনেক আলাপ হচ্ছে। তো আমরা স্কোয়াডটা নিয়েও একটু আলাপ করতে চাই, বিশেষ করে মিডল অর্ডার নিয়ে। মিডল অর্ডারে আমরা যেই কজন ক্রিকেটারকে দেখতে পাচ্ছি, সেই মিডল অর্ডারটা আমরা একটু দেখতে চাই বাংলাদেশের। সেখানে আমরা দেখি যে ডানহাতি ব্যাটার আছেন তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন ঢুকেছেন, নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদীকে আমরা মিডল অর্ডার ব্যাটার হিসেবে ধরছি। শামীম হোসেন পাটোয়ারি ছিলেন বাঁহাতি ব্যাটার। আমরা মাঝখানে আমাদের ক্রিকেটে একটা চর্চা ছিল ডানহাতি বাঁহাতি কম্বিনেশন, ম্যাচআপের ব্যাপার ছিল। জি। তো সেখান থেকে আমরা হুট করে কি এমন হলো যে এমনভাবে বের হয়ে গেলাম যে আমরা একজন বাঁহাতি ব্যাটার আমাদের ছিল, তাকে বাদ দিয়ে সব ডানহাতি ব্যাটার নিয়ে আসলাম। এই ম্যাচআপটা কিন্তু নতুন না বাংলাদেশ ক্রিকেটে বা বিশ্ব ক্রিকেটে, বা সব দলই আপনি দেখবেন যে চেষ্টা করে যদি বেটার, তার মানে এই না যে পারফরমেন্স বা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা, বাট ম্যাচআপ হলে ডেফিনেটলি আমি একজন বোলার, আমার সামনে এক ওভারে কখনো রাইট হ্যান্ডার কখনো লেফট হ্যান্ডার আসছে, সাইকোলজিক্যাল গেম খেলা যায়। সবচেয়ে সমস্যা কি, আপনি বাংলাদেশ দল কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে বেশি উইকেট কিপার ব্যাটার অলরাউন্ডার বেশি বাংলাদেশ। জি জি জি। আপনি দেখবেন যে 5 জন আছে, আপনি শুধু রাইট হ্যান্ডার বলছেন তা না, উইকেট কিপার ব্যাটার অলরাউন্ডার মানে কিন্তু অ্যাকচুয়ালি সে আমার কাছে অলরাউন্ডার না। বিকজ আপনার জেনুইন উইকেট কিপার যিনি উইকেট কিপিং করবেন ক্যাপ্টেন তিনি আছেন, এর সঙ্গে জাকের আলী আছেন, মাহিদুল ইসলাম আছেন, নুরুল হাসান সোহান আছেন, জাকের আলী অনেক আছেন, ইভেন পারভেজ ইমনও কিপিং করতে পারে। সো শামীম হোসেনের যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ এজ ছিল, আমি বলবো না যে তিনি সব বদলে দিতেন, বাট একটা এজ থাকে। তিনি অফ স্পিন বোলিংটা শ্রীলঙ্কা সিরিজে দেখেছে যে এমন না যে উনি রেগুলার বোলার হিসেবে খেলেছেন, বাট আপনাকে একটা পার্টনারশিপ হয়ে গেলে, একটা ম্যাচ আপ হয়ে গেলে প্রোডাক্টিভিটি উনি অনেক অবদান রেখেছেন ওই সিরিজেই। এখন শামীম হোসেন খুব বেশি যে ভালো ফর্মে আছেন তা না, বাট ফর্মে কে আছেন, মানে আমার একটা প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার দলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, সামনে বিশ্বকাপ আছে, সব ক্যাপ্টেনরাই যার তাকে যেই টেনিয়র পর্যন্ত দেওয়া হয় তিনি তার মতো করে পরিকল্পনা করেন। সেখানে আমি শুধু সিলেক্টর বলেই আমি ওই দলে ইন্টারভিন করব, আমি ওই দলে, হ্যাঁ নিশ্চয়ই গাজী আশরাফ হোসেনের যুক্তি আছে কি কারণে শামীম হোসেনের জায়গায় মাহিদুল ইসলামকে নেওয়া হলো, কিন্তু সেটা তিনি তার ক্যাপ্টেনকে, যে ন্যাশনাল টিমের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে নাম্বার 1, আমি বলবো যে নাম্বার 1, তাকে ব্যাখ্যা দেওয়ার দরকার মনে করেননি। এটা আমার কাছে মনে হয় যে, আমি বারবার এটাই বলছি, লিটন দাস চিফ সিলেক্টর হয়ে যদি গাজী আশরাফ হোসেনের সঙ্গে এটা করতেন, গাজী আশরাফ হোসেন ক্যাপ্টেন্সি কুইটও করতে পারতেন। আবার ফিরে যায় শামীম হোসেনের জায়গাটায়, যে ক্যাপ্টেনের চিন্তার জায়গাটায়। আপনি যখন ক্যাপ্টেনকে আনহেপে রাখবেন, ক্যাপ্টেন মাঠে ভালো পারফর্ম করতে পারবেন না তার টিম নিয়ে। সবচেয়ে বড় কথা, ক্যাপ্টেন হয় কি, ক্রিকেটের ক্যাপ্টেন ইটস লাইক ফ্যামিলির, পরিবারের বাবার মতো। বাবা যদি তার সন্তানের কাছে ছোট হয়, যেটা লিটন দাস বলেছেন যে আমি ওকে সরি বলার মতো জায়গায়ও নেই, বিকজ তার প্ল্যানে ছিলেন। এবং ক্যাপ্টেন যখন একটা টিম নিয়ে প্ল্যান করেন, একটা 6 মাস পরের টুর্নামেন্ট নিয়ে প্ল্যান করেন, তিনি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সঙ্গে যোগাযোগ করেন। এটা গাজী আশরাফ হোসেনও করতেন, বাংলাদেশের পরের ক্যাপ্টেন যারা সবাই করতেন। সেই ক্যাপ্টেন, তাহলে লিটন দাসের আজকে মুখটা কোথায় রইল? মানে এটা হয় কি, এটা তো ইমোশনের ব্যাপার না। লিটন দাসের সঙ্গে শামীম হোসেনের খুব বাড়তি খাতির এমন কিছু আমি দেখিনি বা শুনিনি।
এবং লিটন দাস বাংলাদেশ দলের খারাপের জন্য শামীম হোসেনকে ভেবেছেন সেটা আমি মনে করি না। আপনি যেটা বললেন যে একটা ইভেন শামীম পাটোয়ারির সঙ্গে লাস্ট ম্যাচে তার সম্ভবত এটা হার্শ কথাবার্তাও হয়েছিল। সেই জায়গায় আমি গেলাম না, মানে ক্রিকেট মাঠে টিমে অনেক কিছু হতে পারে, বাট মাঠের পারফরমেন্সটাই যেটা আপনি বলছিলেন যে মিডল অর্ডারে একটা লেফটি একটা অপশন থাকলো, তার চেয়ে বড় কথা হলো শামীম হোসেন আপনাকে কয়েকটা বোলিং করে দিতে পারতেন, যেখানে আপনি 5 জন উইকেট কিপার নিয়ে আপনি কিন্তু লিটন দাস কোনো কারণে ইনজিওর্ড হলে তো একজন ব্যাকআপ থাকতে পারে। বাট আমি ইদানিং দেখছি যে মানে হয়তো ক্রিকেটের ফরম্যাট মানে T20 আসার কারণেই কিনা সবাই অলরাউন্ডার হতে চাচ্ছেন। তো আমি ব্যাটার আমার তো অপশন নাই বোলিং ছাড়া, বোলিংটা যখন পারছি না তখন আমি সবচেয়ে আরও ইম্পর্টেন্ট কিন্তু কিপিং, বিকজ সব দলে একজন কিপার লাগে। সো একটা দলে জায়গা করার মানে এটা একটা আমি বলবো যে জেনারেলি একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে অলরাউন্ডার হলে ভ্যালু অ্যাড করে এবং উইকেট কিপার অলরাউন্ডার হলে আরও ভ্যালু অ্যাড করে। তো সেটা আমার কাছে মনে হয় না খুব কার্যকরী। আর আমি এখনও আমি বলবো, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে মানে গাজী আশরাফ হোসেন যে ব্যাখ্যা দিয়েছেন, লিটন দাস যে ক্ষোভ প্রকাশ করেছেন, আমি ফুললি এগ্রি। আমার কাছে মনে হয় যে ক্রিকেটে মিথ্যাচার বেশি হয়, মানে মনে একটা মুখে আরেকটা বলে। এই প্রথম একজন ক্যাপ্টেন স্টুড আপ, এর প্রথম নেই আগে সাকিব আল হাসান বলছেন, আমার যত মনে পড়ে মুশফিকুর রহিম একবার কুইটই করেছিলেন এই ধরনের ডিসপিউট থেকে। সেই জায়গায় এটা আমি বলবো যে এখান থেকে শুরু হোক, রেইজ ইওর ভয়েস, স্বচ্ছতার ব্যাপারটা থাকুক। স্বচ্ছতা না, আমি বলবো যে ক্যাপ্টেনকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। আপনার সিলেকশন কমিটির মূল কাজ কি? মূল কাজ কিন্তু ন্যাশনাল টিম বা এই টিম গঠন না, মূল কাজ সারা বাংলাদেশে ক্রিকেট খেলাটা দেখা কোথায় কোথায় হচ্ছে। আপনি ক্রিকেট বোর্ডের দিকে তাকান, ক্রিকেট বোর্ডের ন্যাশনাল টিমে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, বাংলাদেশে পৃথিবী আর কোথাও এই নামে পদ নেই। আপনি এখন ব্যাটিং কোচ দিচ্ছেন, আপনার সিলেক্টর বোর্ড ডিরেক্টর হচ্ছে, কিন্তু আপনার ন্যাশনাল টিমের সিনিয়র সিলেক্টর মাত্র 2 জন, তার মধ্যে একজন নবনিযুক্ত হাসিবুল হোসেন শান্ত। তো আপনি এই 2 জনকে দিয়ে পুরো বাংলাদেশের ক্রিকেট দেখাবেন। সিলেক্টরদের কাজ ভাই সারা দেশের ক্রিকেট দেখা, ক্রিকেট ট্যালেন্ট নিয়ে টিমের সঙ্গে আলাপ করা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে, স্পেশালি ক্যাপ্টেন কোচের সঙ্গে আলাপ করে টিম দাঁড় করানো। ঢাকায় বসে স্ট্যাটিস্টিক্স এবং পাবলিক পারসেপশন, মিডিয়ার ডিমান্ড দেখে টিম সিলেকশন। আমার ধারণা যে শামীম হোসেনকে নিয়ে অনেক ধরনের ট্রল হয়, ভেরি আনফর্চুনেট। এটা সাধারণ মানুষের ব্যাপার, বা ইভেন আমরা মিডিয়া থেকে যদি সমালোচনা করি এটা আমাদের ব্যাপার। বাট আপনি সিলেক্টর হয়ে বা ক্যাপ্টেন হয়ে যদি আমার দ্বারা পরিচালিত হন, প্রবাবলি আপনি ওই জায়গায় পেশাদারিত্বের সঙ্গে কম্প্রোমাইজ করছেন। রাইট। সাইদ ভাই, ছোট্ট করে একটা জিনিস জানতে চাইবো, যে আপনি বলছিলেন যে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু উনি খুব ভালো ক্রিকেট ব্রেইন ছিলেন। যে স্কোয়াডটা তারা দিয়েছেন সব ডানহাতি ব্যাটার দিয়ে হচ্ছে এটা মিডল অর্ডার করা এবং হচ্ছে 5 জন উইকেট কিপার রেখে একটা স্কোয়াড করা। 15 জনের স্কোয়াডে 5 জন উইকেট কিপার তারা রেখেছেন। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে অন্য জায়গাগুলোতে, অলরাউন্ডারের জায়গাটাতে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো এবং টপ অর্ডারটাও আসলে যদিও তানজিদ তামিম আর সাইফ হাসান 2টো ম্যাচে 3টা ম্যাচে হয়তো একটা ভালো স্টার্ট দিয়েছেন, কিন্তু তার আগে আমরা T20-তে দেখিনি তাদের কাছ থেকে খুব একটা ভালো স্টার্ট পাইনি সাইফ হাসান আসার আগ পর্যন্ত। সো এই যে স্কোয়াডটা 15 জনের স্কোয়াডটা, এই স্কোয়াডটা কি ক্রিকেট ব্রেইনের পরিচয় দিল কিনা? এবং হচ্ছে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপের কথা বলছেন আপনি, সেই ওয়ার্ল্ড কাপ বিবেচনায় এই স্কোয়াডটা নিয়ে কি আপনি সেখান পর্যন্ত প্ল্যান করছেন কিনা? মানে গাজী আশরাফ হোসেনের ক্রিকেট ব্রেন নিয়ে প্রশ্ন করার মানে ওই দুঃসাহস আমার নেই। বাট আমি একজন নির্বাচক হিসেবে, মানে ওনাকে নির্বাচক হিসেবে যদি দেখি, আমার কাছে মনে হয়েছে যে উনি একটা অদ্ভুত কথাও কিন্তু বলেছেন যে আমরা তো মাত্র 2টো T20-র দল দিয়েছি, একটা কিন্তু এখনো দেইনি, অনেকে খেলানোর সুযোগ আছে। তার মানে উনি কিন্তু আরেকবার কম্প্রোমাইজ করলেন। যদি উনার জায়গায় সিদ্ধান্তের জায়গায় উনি স্টিক করতেন, মানে আমার কাছে এটা মানে আনলাইক গাজী আশরাফ, আমি যে গাজী আশরাফকে চিনতাম তার এই কথাটা বলার কথা না। যখন এটা নিয়ে প্রচুর হইচই শুরু হলো লিটন দাসের প্রেস কনফারেন্সের পরে, তিনি যে ভিডিও ক্লিপ দেখবেন একটা জায়গায় বলা আছে যে আমরা কিন্তু পুরো সিরিজের দল দিইনি, আরও একটা সুযোগ আছে। জি, তার মানে শামীম হোসেন, আমরা মনে করছি যে শামীম হোসেন বা হয়তো আর একটা দুটো চেঞ্জ হবে। বাট এটা কি খুব প্রয়োজনীয় ছিল এটা বলা পাবলিক ডোমেইনে? মানে আমি কি বোঝাতে চাচ্ছি যে আপনারা আমার উপর রাগ হবেন না, মানে পরে একটা তো টিম আছে, মানে আমি ওনার সঙ্গে মিলাতে পারি না সত্যি কথা। আসলে এখন আমি যারা ক্রিকেট বোর্ডে আছেন আমার প্রত্যেকের সঙ্গেই তো আমার তরুণ জীবনে আমার যখন আমি ক্রিকেট ছিল আমার প্রেম, তাদের সঙ্গে আমি এত ক্লোজ ছিলাম না, আমি তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল, আমি তাদেরকে এখন মিলাতে পারি না। প্রবাবলি আপনি যখন বাইরে থাকবেন একভাবে দেখবেন, ভেতরে গেলে আরেকভাবে দেখবেন, সেটা হতে পারে। বাট আমার কাছে তার আননোন ফেসেস মনে হয় যে
মানে গাজী আশরাফ যে শেষ কথাটা, প্রথম কথাটা হলো যে তিনি লিটনের কাছে শুনেছেন, তারপরে সেটাকে উনি যৌক্তিক নেন নাই। সেটা একটা আমার কাছে মনে হচ্ছে এটা উনি ক্যাপ্টেনের মতো কথা বলেন, উনি যেহেতু ক্যাপ্টেন ছিলেন। আর শেষে যেটা বললেন এটা আরেক ধরনের কম্প্রোমাইজ, যে আপনারা হুইসুই করবেন না, পরের লাস্ট টি20 নিব। আর ওয়ার্ল্ড কাপ সামনে আসছে, মানে একদমই সামনে। আপনার এর আগে এই সিরিজটা, এরপর হয়তো বিপিএল নামে কিছু একটা হবে, বা যে কোনো ফর্মেট একটা টুর্নামেন্ট হবে। সো আপনার কিন্তু সময় নেই। আর আপনি যখন আমাকে ক্যাপ্টেন ঘোষণা করেছেন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, আমার অ্যাসেসমেন্টের জায়গা কিন্তু আপনার আছে, আপনি আমাকে রাখবেন না। আমি যখন একটা খেলোয়াড়কে স্পেসিফিক্যালি, আমি লিটন দাসের কথা শুনে মনে হলো তিনি এই নামটা খুব জোরের সঙ্গে বলে এসছেন, এই খেলোয়াড়টাকে আমি চাই। সো আপনি তাকে সুযোগ দিবেন, সেই খেলোয়াড়টাকে রাখবেন। সেই খেলোয়াড় পারফর্ম না করলে আপনি ক্যাপ্টেনকে জবাব দিয়ে তার জায়গায় আনবেন। এটা কিন্তু খুব সিম্পল, মানে এটা গাজী আশরাফ হোসেন বুঝবেন না, বা ক্রিকেট বোর্ডে আরও যারা ডিরেক্টর, মানে সাবেক অধিনায়ক পদে আছেন, প্রত্যেকে, আমি প্রত্যেকের গল্প জানি যে তাদের জীবনে এরকম সময় এসছে, বাট আলটিমেটলি দে ওন, বিকজ যেহেতু তিনি মাঠে দল পরিচালনা করেন, এই অধিকারটা তার আছে যে স্পেসিফিক কোনো প্লেয়ারকে নিয়ে, আপনি যদি 2019 বিশ্বকাপে যান, সাব্বির রহমান তার ওয়ার্ল্ড কাপে যাওয়ার কথা ছিল না, মাশরাফি নিয়ে গেছেন। রুবেল হোসেন আরেকটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার কথা ছিল না, অনেক জটিল ছিল ওই প্রক্রিয়াটা, নিয়ে গেছেন। সো আপনাকে ক্যাপ্টেনের কি যদি আপনি কনফিডেন্সে না নেন, তা আপনি ভাই তাকে কেন ক্যাপ্টেন করলেন? রাইট। সাইদ ভাই, আমরা বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের যে টি20 সিরিজটা শুরু হচ্ছে সেটা নিয়েও একটু আলাপ করব। সেখানে বাংলাদেশ দলে কারা কারা খেলতে পারেন, টি20তে বাংলাদেশের অবস্থান কি, সব কিছু নিয়েই আলাপ করব। তাহলে আমরা স্কোয়াডটা নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজে যে স্কোয়াডটা নিয়ে খেলবে, সেক্ষেত্রে আজকের ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন 11 নিয়ে নামতে পারে সেটা একটু আমরা দেখতে চাই আগে। তারপর আমরা বলবো যে এই স্কোয়াডটা নিয়ে আপনি একটু বলবেন আমাদেরকে যে এই স্কোয়াডটা নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা কতটুকু, এদের এই দলটার জেতার সম্ভাবনা কতটুকু, বা ফাইট করার অথবা ম্যাচটার কোন দিকে গড়াবে আর কি। আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু শামীম হোসেনের জায়গায় অনেক অঙ্কনকে নিয়ে, মাহিদুল ইসলাম মিডল অর্ডারে, এখানে বোলিংটা বেশি ভারী মনে হচ্ছে, যে বোলিং অলরাউন্ডার বেশি হয়ে গেছে। মাহিদুল ইসলাম, উনি কিপার শেখ মেহেদী আছেন। আমার কাছে মনে হয় যে এখানে মাহিদুলকে অবশ্যই খেলানো উচিত, যেহেতু আপনি শামীম হোসেনের জায়গায় তাকে নিয়েছেন। মিডল অর্ডারটা একটু উইক মনে হচ্ছে আমার কাছে, যে সাইফ হাসান, লিটন দাস তারা তো ওপেন করবেন। নাম্বার 1-এ শেখ মেহেদীকে কি পিঞ্চেনিংয়ে পাঠাবে আমি জানি না, চিটাগংয়ের উইকেট বা সিচুয়েশনকে ডিমান্ড করেন। নুরুল হাসান সোহান, উইকেট কিপারদের একটা সমস্যা কি জানেন, তারা উইকেটের পেছনে ছাড়া অন্য জায়গায় তাদের ফিল্ডিংয়ে তার অভ্যস্ততা না বলে, নুরুল হাসান সোহান ব্রিলিয়ান্ট উইকেট কিপার, কিন্তু তিনি যখন আউটফিল্ডে ফিল্ডিং করেন আপনি ওই জিনিসটা কিন্তু দেখবেন না। মানে উইকেট কিপারদের একটা ডেলিকেট প্রবলেম আছে। আমার কাছে মনে হয় যে এই জায়গায় জাকের আলী অনেক গুড, ফাইন, মানে মিডল অর্ডারে মাহিদুল ইসলামকে হলে আমার কাছে মনে হয় যে আর একটু স্টেবল হবে ব্যাটিংটা। আপনার কি মনে হয় তাকে খেলানো হবে? এখন পরিস্থিতি যদি আপনি ইমোশনালি চিন্তা করেন, যে লিটন দাস শামীম হোসেনকে চেয়েছিলেন, চিফ সিলেক্টর মাহিদুল ইসলামকে পুশ করেছেন, এগুলো কিন্তু মাঠের বাইরের আলোচনা। আজকে আপনি ম্যাচ ডেতে আছেন, আজকে আপনি ম্যাচ নিয়ে ভাববেন। খেলোয়াড় ম্যাচ নিয়ে ভাবলেও কি অঙ্কন টিমে, মানে 11-এ আসে কিনা, আমি এটা কেন বলছি সাইদ ভাই, আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম যখন স্কোয়াডটা দেওয়া হয়েছিল। অঙ্কনের লাস্ট 5টা ম্যাচে আমরা দেখেছি টোটাল রান ছিল 36, এর মধ্যে রাইজিং স্টার্স এশিয়া কাপে তিনি খেলেছেন, ফাইনাল ম্যাচে তিনি ডাক মেরেছেন, অর্থাৎ তার সবশেষ টি20 ম্যাচটাতে হচ্ছে তিনি ডাক মেরেছিলেন। তো রিসেন্ট পারফরমেন্সেও কি তাকে এই 11-এ জায়গা দেয় কিনা? একটা কি আমি যেটা শুনেছি যে রাইজিং এশিয়া কাপে যে তাকে ফাইনালে খেলানো হলো, ফাইনাল হয় কি, ফাইনালে এমন একটা ম্যাচ, এনিথিং ক্যান হ্যাপেন। আমরা দেখেছি কি হয়েছে, প্রবাবলি বাংলাদেশের জেতা উচিত ছিল ম্যাচটা, পাকিস্তান জিতে গেছে, এবং মাহিদুল ইসলাম অঙ্কন গিয়েই একটা রিভার্স সুইপ করতে গেলেন, ওই উইকেটের রিভার্স সুইপ, এটা পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানও ভাববেন না। ওই উইকেটে আপনি, বাংলাদেশ কিন্তু সেকেন্ড ইনিংস ব্যাট করেছে, এমন না যে উইকেট বোঝা হয়নি তখন, স্টিকি উইকেট, বল স্লো হচ্ছে, টার্ন করছে, সেখানে গিয়ে স্টাম্প টু স্টাম্প বল করা, মানে সোজা বলটাকে আপনি যখন রিভার্স সুইপ খেলতে যাবেন, প্রবাবলি তার ওই ফাইনালের 11-এর ধোকাটা তার জন্য একটা বিশাল চাপ ছিল, কারণ হুট করেই 11-এ আসা এবং ফাইনালের মতো ম্যাচে, এবং বাংলাদেশের মানুষ যেরকম মানে উৎসাহী হয়ে এই ম্যাচটা দেখছিল, ডেফিনেটলি প্রেশার কাজ করেছে। আজকেও তার জন্য প্রেশার সিচুয়েশন
বাট হয় কি আপনি আপনার ভ্যালু বোঝানোর জন্য প্রবাবলি এই ধরনের পরিবেশ সবচেয়ে বেশি উপযোগী। আপনি যদি পৃথিবীর মানে কঠিনতম স্রোতের বিরুদ্ধে সাঁতরে তীরে ওঠেন, সেখানে কিন্তু স্রোতের পক্ষে সাঁতরে ওঠা একজন মানুষের চাইতে আপনার ভ্যালু অনেক বেশি। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, বিতর্ক অনেক কিছু হয়েছে, তারপর আমি বলবো যে আপনি ফর্মের কথা বললেন, শামীম হোসেনের ফর্ম খুব ভালো ছিল না, বাট ক্যাপ্টেনের কাছে ডেফিনেট ক্যাপ্টেনের গেম প্ল্যানে শামীম হোসেন ফিট করতেন। সেই জায়গায় যেহেতু তার জায়গায় মাহিদুলকে নেওয়া হয়েছে এবং তার রিসেন্ট ফর্ম খারাপ হলে আমরা জানি যে তাকে ফিউচার ভাবনায় কিন্তু তিনি আছেন, সো তাকে সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু তিনি পারফর্ম করবেন কিনা এখানে তার মানসিক শক্তির প্রকাশ। আমি শিওর যদি লিটন দাস তাকে টিমে 11-এ রাখেন, 11-এ থাকেন, লিটন দাস শামীম হোসেনকে যে গুরুত্ব দিতেন, মাহিদুলকে সেটা গুরুত্ব দিতেন। তিনি সেটা বলেছেন, আমার যখন ম্যাচের ভাবনায় যারাই আছে প্রত্যেকে তিনি ম্যাচ উইনার মনে করেন। আমার মনে হয় যে লিটন দাসের কালকে টিম সিলেকশনে অনেক কথার মধ্যে এটা মানে একদম অধিনায়কোচিত একটা স্টেটমেন্ট যে আমার যারা আছে তারা প্রত্যেকে ম্যাচ উইনার, প্রত্যেককে আমি ইকুয়ালি দেখি। রাইট, সেক্ষেত্রে আমরা যে 11টার কথা ভাবছিলাম সাইদ ভাই, সেখান থেকে কে বাদ পড়তে পারেন? আমরা জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান এবং তাওহিদ হৃদয়দেরকে দিয়েই তো মিডল অর্ডার। সেখানে আমরা এই তিনজনের কাউকেই রিসেন্টলি ভালো ফর্মে দেখিনি। আপনি এখান থেকে কাকে বাদ দিবেন? অনেস্টলি বললে যে আমি একজন ক্রিকেটারকে খুব পছন্দ করি, আমি নিশ্চিত যে আমার কথায় টিম ম্যানেজমেন্ট প্রভাবিত হবে না, হওয়ার কোনো যুক্তি নেই, কারণ নাই। রাইট, আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহানের চাইতে মাহিদুলকে আমি খেলাবো, বিকজ মাহিদুলকে আমি নিয়েছি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মানে আমি যে যুক্তিতে আমি শামীম হোসেনের জায়গায়, তার মানে কি আপনি শামীম হোসেন নিলে খেলাতেন না? কিন্তু শামীম হোসেন গেলে তো অবশ্যই খেলতেন, বিকজ ক্যাপ্টেনের ভাবনাতে তিনি আছেন। এবং মাহিদুল টেকনিক্যালি আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহানের জিতে বেটার ব্যাট। যদি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহান খেলেন, ডেফিনেটলি উনি জায়গা মানে অগ্রাধিকার পাবেন, কেন বিকজ হি ইজ দ্য বেস্ট উইকেট কিপার। কিন্তু উইকেটের পেছনে যেহেতু লিটন দাস থাকেন, সো আমার কাছে নুরুল হাসান সোহানের চাইতে মাহিদুল ইসলাম অঙ্কনের আমার কাছে মনে হয়। বাকিটা টিম রাইট। আরেকটা বিষয় হচ্ছে সাইদ ভাই, যেহেতু চিটাগং খেলা হচ্ছে আজকে, চিটাগংয়ে বাংলাদেশের সবশেষ 5টা টি-20-র পারফরমেন্স আমরা জানি। সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে সবশেষ যে টি-20 সিরিজটা খেলেছে সেখানে হোয়াইট ওয়াশ হয়েছে, তবে তার আগে দুটো ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের কাছে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে যেহেতু খেলা, সেখানে মনে হয় বাংলাদেশের একটা তিক্ত অভিজ্ঞতাও আছে। হ্যাঁ, সবশেষ ম্যাচ যেটা চিটাগং হয়েছিল বাংলাদেশ আয়ারল্যান্ড, সেখানে আয়ারল্যান্ড জিতেছিল এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশ প্রথমে ব্যাট করে বোধহয় 124 বা 25 রান করেছিল, ডেসপাইট 50। তো হয় কি বাংলাদেশ যেটা করে যে ইউরোপের মানে ওই ওয়েস্টার্ন কোনো দল এলেই একটা উইকেটে একটা ঝামেলা করে, যেটা সিলেটের উইকেট অত খারাপ ছিল না, মিরপুর উইকেট খুবই ভালো ছিল। এই প্রথমে একটা শিফট দেখলাম, প্রবাবলি ওইটা টেস্ট টিম কনফিডেন্সটা আয়ারল্যান্ড এগেন্স্টে একটু বেশি বলে। বা টি-20-তে আমি গত কিছুদিন ধরে দেখছি যে চিটাগং কিন্তু উইকেট সবসময় আমরা রানওয়ে বলতাম, যে ওখানে গেলেই রান করবে সবাই, কিন্তু সাম্প্রতিক সময় সেখানেও মানে কারিগরি হচ্ছে, একটা স্পিনার বা একটু স্লো উইকেট হচ্ছে। আমি আশা করি যে এই মিরপুরের উইকেটের মতো একই স্পিরিট নিয়ে বাংলাদেশ মানে মোটামুটি ট্রু উইকেট আপনি তো হোম অ্যাডভান্টেজ তো নেবেনই, স্পিনার ফ্রেন্ডলি হতে হবে। বাট আপনি স্পিনার ফ্রেন্ডলি হলেই যে আপনি সাফল্যের রহস্য আপনার নিশ্চিত হয়ে যাবে তা না, বিকজ আমাদের ব্যাটসম্যানরা আয়ারল্যান্ডের স্পিনটা কেমন খেলেছে আমরা সিলেটে দেখেছি, এখানেও দেখেছি। প্রবলি ওদের স্পিনের যিনি হার্মার, যিনি তার জায়গায় যদি তার সঙ্গে যদি আরও 1-2 জন সাপোর্ট করার মতো থাকতেন, হয়তো ব্যাটসম্যানদের লাইফটা একটু ডিফিকাল্ট হতে পারতো। এবং টি-20-তে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার ওপরের দিকে রান করা, ব্যাটিং পাওয়ার প্লে বাংলাদেশের জন্য আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে মিডল অফ দ্য ওভার। বাংলাদেশের সাথে পাওয়ার প্লেতে দেখা যায় 2 উইকেটে হয়তো 50 করে ফেলে, তারপরে দেখা যায় যে এরপরে 10 থেকে 16 ওভার পর্যন্ত খুব একটা লিন পিরিয়ড, যে সবারই যায়, বাংলাদেশের এই জায়গাটা খুব বেশি যায়, বিকজ বাংলাদেশের ব্যাটসম্যানরা সিঙ্গেলস এন্ড চেঞ্জ করতে একটু অনভ্যস্ত। আর সবচেয়ে বড় কথা, গায়ের জোরে খেলতে গিয়ে ওই সময়টায় উইকেট হারান। এই জায়গাটা আমার মনে হয় নিশ্চয়ই টিম তো আমার চেয়ে অনেক বেশি জানে। আমার মনে হয় যে যেহেতু অপোনেন্টটা আয়ারল্যান্ড এবং সামনে বিশ্বকাপ আসছে, এই মেন্টাল ড্রিলগুলো এই সিরিজে ইমপ্লিমেন্ট করা উচিত। বাট আয়ারল্যান্ড কিন্তু সব ফরম্যাটে টি-20-তে সবচেয়ে ভালো খেলে, পাওয়ার হিটিং ওদের মধ্যে একটু বেশি আছে। তাদেরকে শুধু আপনি স্পিন দিয়ে তাদেরকে আটকাবেন, তাদের স্পিনাররাও কিন্তু যদি আপনি ওই ধরনের সারফেস করেন, তাদের স্পিনাররাও কিন্তু আপনাকে
খুব একটা সুখের সময় দেবে দিতে না। পারে, রাইট। সাইদ ভাই, আরেকটা বিষয় হচ্ছে আপনিও ওয়ার্ল্ড কাপের কথা বলছেন, গতকাল লিটন দাসও বললেন যে এই সিরিজটা আমাদের ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট ইন্টারন্যাশনাল প্রস্তুতি আর কি। তো এই বছরটা বাংলাদেশ টি-20তে খুব বিজি একটা বছর কাটিয়েছে, আমরা সেটা একটু দেখতে চাই। এই বছরটা বাংলাদেশের কেমন ছিল টি-20 ফরম্যাটে? বাংলাদেশ 27টা ম্যাচ খেলেছে, 13টা ম্যাচে জয় পেয়েছে, 13টা ম্যাচে হেরেছে। 7টা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, 3টা সিরিজে বাংলাদেশ হেরেছে, জয় এসেছে 4টা সিরিজে। আনফরচুনেটলি বাংলাদেশ আরব আমিরাতের কাছে এই বছরটাতে সিরিজ হেরেছে, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, জয় পেয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আফগানিস্তানের বিপক্ষে। এশিয়া কাপে বাংলাদেশ থার্ড ছিল, ভারত পাকিস্তানের কাছেও হেরেছে সেখানে, যেখানে আমরা হয়তো ফাইনাল আশা করছিলাম বা হয়তো চ্যাম্পিয়নশিপও আশা করছিল আর কি অনেকে। তো এই প্রস্তুতি নিয়ে হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, তার আগে বাংলাদেশের এই বছরটা ছিল এই রকম, হয়তো আর 3টা ম্যাচে বাংলাদেশ সুযোগ পাচ্ছে নিজেদের ইতিহাসটা বা রেকর্ডটা আর একটু ভালো করার আর কি। কিন্তু ওভারঅল বাংলাদেশের বছরটা, টি-20 বছরটাকে আপনি কিভাবে দেখছেন? যদি আপনি বাংলাদেশ টি-20 দলের পুরো শুরুর ইতিহাস থেকে দেখেন, আমি বলবো যে প্রবাবলি বেস্ট ইয়ার। বেস্ট ইয়ার। তারপর আপনি দেখেন কিছু সিগনিফিকেন্স আছে, যে আপস অ্যান্ড ডাউনসটা অনেক সিগনিফিকেন্ট, মানে উত্থান পতনটা। আপনি যখন বড় দলকে হারাচ্ছেন খুব ভালো, তারপর একটা অতি ছোট দল আমিরাতের কাছে হেরে যাচ্ছেন, তার মানে আপনার প্রিপারেশন, আপনি রেডি না, এখন আপনি রেডি, আপনি ধারাবাহিক না, এবং আপনি যে ভালো দল সেটা প্রমাণ করার পথ অনেক দূরে, রাইট। সো আপনি নাম্বার অফ গেমস হয়তো 50% ম্যাচ জিতেছে, এটা খুব ভালো খবর। আর কিন্তু আপনি এর মধ্যে যদি কার সঙ্গে হেরেছে, কার সঙ্গে জিতেছে, এগুলোতে ম্যাচ করেন, এখনও বাংলাদেশ স্টেবল টিম না। সেটা বড় দলও ছোট দলের কাছে হারে, বাট অনেক দিন পরে। কিন্তু বাংলাদেশ যেহেতু সাম্প্রতিক সময় অনেক ম্যাচ খেলেছে, অনেকগুলো ভালো জয় আছে, আবার অনেকগুলো খুব আশঙ্কাজনক হার আছে, যে কারণে আমার কাছে মনে হয় টিমটা এখনও শেপ নেয়নি, শেপ নিতে যাচ্ছে। সেই জায়গাতে আবার সিলেকশনে আলোচনাটা চলে আসে, যে মানে ওই জায়গাটায় টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল, ক্রিকেট অপারেশনস, তাদের মধ্যে তারা কতটা অ্যালাইন, তাদের চিন্তাটা এক সুতোয় গাঁথা কিনা। আমার কাছে মনে হয় এই জায়গায় একটা সিরিয়াস সমস্যা আছে, এটা দ্রুত অ্যাড্রেস করতে হবে। এই বিশ্বকাপে বাংলাদেশ সব উল্টে ফেলবে আমি প্রত্যাশা করি না, বলে তো আমরা বাংলাদেশ হিসেবে সবার মতো আমিও খুশি হব। বাট আমার কাছে মনে হয় যে যেভাবে টিমটা কিছুটা প্রগ্রেস করছে, এই জায়গাটায় আমরা আর পিছন থেকে না টানি। ক্রিকেটেরই আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের সামনে আসতে চাচ্ছে, বিপিএল। গতকাল আমরা একটা রূপরেখা দেখলাম বিপিএল এর। প্রথমেই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে 30 তারিখ থেকে নিলাম, 26 তারিখ হচ্ছে ক্রিকেটারদের নিলামের তালিকাটা প্রকাশ করা হলো। ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চয়ই একটা বিপদে পড়ে গেছে। একটা বিষয় হচ্ছে যে বেশ কিছু বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি প্রতিনিধি ছিলেন, সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকে। তাকে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং হওয়ারই কথা ছিল। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থান, ব্যাংক গ্যারান্টি, ফ্র্যাঞ্চাইজি ফিজ, এই যে আর্থিক বিষয়গুলো নিয়ে যে জটিলতা গত বছরও আমরা দেখেছি থেকে গিয়েছিল, তার আগেও ছিল, সেটি থেকে বের হওয়ার একটা নিশ্চয়তা তারা দিয়েছিলেন, কিন্তু সেই অনিশ্চয়তার দিকেই মনে হয় তারা আবারও ঝুঁকছেন। প্রথমে যদি আমি গতকালকে প্রেস কনফারেন্সের কথা বলি, এখন একজন ইন্ডিভিজুয়াল ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি, পদাধিকার বলে ওনার ওখানেই থাকার কথা। যে প্রশ্নগুলো তো পরিষ্কার আমি ভিডিওতে শুনি না, আমি যেহেতু উপস্থিত ছিলাম না, আমি ওনার উত্তরগুলো শুনে মনে হচ্ছিল যে এর চাইতে এই ধরনের প্রেস কনফারেন্স না করাই ভালো। প্রতিটা প্রশ্নের উত্তরে যে উত্তর আমরা শুনছিলাম, তাদের নতুন করে একটা অনিশ্চয়তা, প্রবাবলি উনি নিজে অনিশ্চয়তার মধ্যে আছেন। তো সেক্ষেত্রে হয় কি, এগুলো প্রেস কনফারেন্স না করে প্রেস রিলিজ দিয়ে দিলেই ভালো, যে আমরা এখন এই স্টেজে আছি বা আমরা অমুক দিন জানাতে পারবো। আমি প্রেস কনফারেন্স করছি, আমাকে তো জানাতে হবে মানে সঠিক তথ্যটা কী, মানে পরিপূর্ণ তথ্যটা কী। সেটা যখন আমার জানা না থাকে, যিনিই হন, উনি তো পদাধিকার বলে এসছেন। আপনি দেখেন যে এখন কিন্তু বিপিএল যখন প্রেস কনফারেন্সের লোক একজন থাকে, আগে কিন্তু 4-5 জন থাকতো শুরুর দিকে, যখন মনে হচ্ছিল তারা করে ফেলতে পারবেন। এখন যখন একটা ড্রট দেখা যাচ্ছে, যে অনিশ্চয়তা, তখন কিন্তু একজন মানুষকে সামনে আমরা দেখছি। তো আপনি ওই প্রেস কনফারেন্স করবেন না যেটাতে আপনি পরিষ্কার উত্তর দিতে পারছেন না। আপনি 2 দিন সময় নেন। আপনি তো বিপিএল নিয়ে আলোচনা করতে 19 তারিখ শুরু হওয়ার কথা, 19 ডিসেম্বর, 30 তারিখ আপনি প্লেয়ার্স অকশন করছেন। মানে ওই প্লেয়াররা অকশন হবে, অকশনের পরে তাদের যে জার্সি তৈরি করার টাইম, সেই টাইমটা বোধহয় বিপিএল দিতে পারছে না। সো
ইভেন প্লেয়ার লিস্টে দেয়া হলো হচ্ছে 4 দিন আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর টিমে তাদের তো একটা প্ল্যান থাকবে, আমরা এই ক্রিকেটারকে নিতে চাই। ওইটাই আমি বলছি যে আপনি যে আমাকে 2 কোটি টাকা দিয়ে প্রথম হলো ফ্র্যাঞ্চাইজ রাইটস কিনতে বলছেন, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে বলছেন, আমি কি জন্য দেব? মানে 12 কোটি টাকা আমার একটা নির্দিষ্ট সময় এখানে আটকে থাকবে, প্লাস আমার যে লজিস্টিক খরচ সেটা কিন্তু আমাকে দিতে হবে। তো আমার মোটামুটি 20 কোটি টাকা যদি আমার খরচ করার সামর্থ্য থাকে, দেন আমি বিপিএলের একটা টিম নেব। 20 কোটি টাকা শুধু আমার থাকলে হবে না, আমার আসলে 2000 কোটি টাকার মালিক হতে হবে যদি আমি 20 কোটি টাকার একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চাই। আবার এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা পচে গলে ধুলোয় মিশে যাওয়ার মতো অবস্থা ইমেজ ওয়াইজ, তো সেখানে আমি যাব, আপনি এতগুলো কঠিন শর্ত দিবেন, এটা আনরিয়েল। সবচেয়ে আনরিয়েল হলো যে আমিনুল ইসলাম বুলবুল সেদিনই নির্বাচিত হয়েছেন, ওনার কথা ছিল উনি ইলেকশন দিয়ে চলে যাবেন, তারপর তিনি সিদ্ধান্ত বদলে যে কোনোভাবেই হোক একটা অদ্ভুত একটা ইলেকশন হলো, হয়েই যে তিনি বিপিএল করতে চাইলেন। আমার কাছে মনে হয় যে এর আগে যেমন ফারুক আহমেদ যখন এলেন, ওনাদের মধ্যে একটা বিপিএল করে দেখানোর চ্যালেঞ্জ ছিল। নিশ্চয়ই খেলোয়াড়দেরও সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এটা হলো যথেষ্ট উপার্জন হয়, বাট এই যে হিরোইজম দেখাতে গেলে হয় কি এই জিনিসগুলো হয়। গত বিপিএল আমরা জানি কি কি হয়েছে, মানে এটা আনরিয়েল যে বিশ্বের কোনো দেশের বাস আটকে রাখা, টিম ফ্র্যাঞ্চাইজ ওনারকে তার হোটেল তাকে মানে চেক আউট করতে দিচ্ছে না। এটা কিন্তু পাড়ার টুর্নামেন্ট আপনি শুনবেন না, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট করে ক্রিকেটের, সেখানেও কিন্তু এই ধরনের ডিসপিউট ইভেন ওই টুর্নামেন্টেরই অনেক ক্রিকেটারের টাকা এখন পর্যন্ত বাকি আছে। মানে এই বাকি তো ধরেন আমাদের যারা শুরু থেকে যারা শুরু করেছেন সেখান থেকেই শুরু হয়েছে, বাট এতটা খারাপ ছিল না। সবাইকে আপনি অল্প সময় ম্যাজিক দেখাতে গেলে হবে না। ফারুক আহমেদের যুক্তি ছিল খেলোয়াড়দের একটা উপার্জনের আয়, এটা আমরাও বুঝতে পারি। সেক্ষেত্রে বিসিবি নিজে টুর্নামেন্টটা করবে, এবং এবছর যদি বিপিএল নাও হয়, মোস্ট লাইকলি হবে না, না হলে ব্যক্তিগতভাবে আমি খুশি হব কি জন্য জানেন? যেভাবে বিপিএলটা হচ্ছে এটা ভালো টুর্নামেন্ট হবে না, তার চাইতে বিসিবির হাতে এই 3 সপ্তাহে এনাফ টাইম আছে যে 6টা বা 8টা টিম করে বিসিবি ফাইন্যান্স করবে। এর আগে কিন্তু একটা হয়েছিল কোভিডের সময়, প্লেয়াররাও গ্যারান্টেড মানি পাবে, বিসিবির যেই টাকাটা অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে প্লেয়ারদের পেমেন্ট করতে হতো, বিসিবি নিজের টাকা নিজে, বিসিবির তো টাকা আছে। এবং যখনই শুধু বিসিবি টুর্নামেন্টটা করবে, সেই টুর্নামেন্ট নিয়ে ধরেন স্পট ফিক্সিং এগুলো আলোচনা হবে না। আর এখন যে ফ্রন্টগুলো সামনে আসছে ফ্র্যাঞ্চাইজ নামে, অনেক রকম শোনা যায় যে এই ফ্রন্টে ইনি আছেন, পেছন থেকে অন্যরা ইনভেস্ট করছেন। একটা অদ্ভুত না যে আমি টাকা ইনভেস্ট করছি একটা প্রজেক্টে, সেখানে আমি সামনে আসছি না কি জন্যে? আমার কিসের লজ্জা? তার মানে আমার টাকাটা কি ঠিক না, বা আমার কোনো অসৎ উদ্দেশ্য আছে? আমি এই প্রশ্নগুলো রাখছি, বাট আমার কাছে মনে হয় যে বিসিবি ওয়াইজ হবে। আপনারা খেলাটা রাখলেই মাঠে আপনাদের স্যালুট, এবং সেই খেলাটা বিসিবি নিজেই আয়োজন করতে পারে। এবং ওয়ার্ল্ড কাপ যেহেতু আছে, টি20 টুর্নামেন্ট একটা হতে হবে, আপনি যে ফরম্যাটই খেলেন। রাইট সাইদ, আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম, তো সেই বিপিএলটা এত তাড়াহুড়ো করে আয়োজনের কারণ হিসেবে বলা হচ্ছিল যে ক্রিকেটাররা কিছু টাকা পাবে, কিন্তু সিজন শেষ হয়ে গেল, ক্রিকেটাররা টাকা পেল না। উপায়টা কি, মানে এটার ব্যাখ্যাটা কি এক? আর দ্বিতীয়ত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো এবছরও ব্যাংক গ্যারান্টি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত দিতে পারেনি বলে আমরা শুনেছি, তো তার মানে তো এই অনিশ্চয়তাটা এখনো থেকেই যাচ্ছে। অনিশ্চয়তা তো শতভাগ অনিশ্চয়তা। আমি বলবো যে সবচেয়ে প্রথম কথা হলো যে আমরা প্রত্যেকবার না বোর্ড চেঞ্জ হলে নতুন করে বিপিএল আয়োজনের কথা শুনি, বাট বিপিএল একটা প্রফেশনাল সেট আপ থাকার কথা। বিসিবিতে প্রফেশনাল একজন সিইও আছেন, বিপিএল একটা গভর্নিং কাউন্সিলের একটা অফিস এক্সিকিউটিভরা আছেন, তারা কি করেন সারা বছর? মানে নেতৃত্বতে চেঞ্জ আসবে, 4 বছর পর নতুন বোর্ড এসে আবার বিপিএল নতুন করে করবে, নতুন করে করার তো কিছু নাই, চলমান প্রক্রিয়া, লাইক ন্যাশনাল লিগ, এনি ডোমেস্টিক লিগ। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় বিসিবি খুবই আনপ্রফেশনাল। নতুন কেউ এসে দায়িত্ব নিয়ে নেন, আমি করব, আপনার করার কথা না ভাই, এটা বিসিবির করার কথা, এবং স্পেসিফিক একটা প্রফেশনাল স্ট্রাকচার আছে, সিইও, বিপিএল ম্যানেজার, হোয়াটএভার দে আর, তার মানে তারা কাজ করছে না, ওরকম একটা পরিবেশ তৈরি হয়নি। প্রথম কথা অনিশ্চয়তা আছে ঢাকার ডোমেস্টিক ক্রিকেট নিয়েও, যেটা ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, 43টা ক্লাব গো ধরেছে, বিসিবি তাদের সঙ্গে নেগোশিয়েট করতে গিয়েও পারছে না। আমার কাছে মনে হয় কি, মানে এই বিপিএলের অনিশ্চয়তা বলেন, এই জন্য আমি বলি যে কোনোভাবে বিপিএল দরকার হলে বিসিবিকে দায়িত্ব নিয়ে, কালকে ইফতেখার রহমান বলছিলেন যে প্রয়োজনে 2টো দলের দায়িত্ব তারা নেবেন, 2টো না, আপনারা 6টা দলের দায়িত্ব নেন, আপনাকে টুর্নামেন্ট করতে হবে। বিসিবিকে টুর্নামেন্ট বিপিএল ফরম্যাটে বা টি20 ফরম্যাটে টুর্নামেন্ট করতে হবে, ঢাকা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন প্রিমিয়ার লিগ হতে হবে। যদি না করতে পারে এই বোর্ড, আমি অনুরোধ করব যে বিসিবিতে 12 জন পরিচালক আছেন ঢাকার ক্লাবের
প্রতিনিধি হিসেবে জি। দে শুড রিজাইন স্ট্রেইট ওয়ে। যদি তারা কোনোভাবেই টুর্নামেন্ট করতে না পারেন, ডোমেস্টিক ক্রিকেট খেলা হতে হবে, খেলা না হলে আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট, তাতে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না। রাইট, এক্স্যাক্টলি। সাইদ ভাই, আমরা সিরিজ নিয়ে, বাংলাদেশের প্রিমিয়ার লিগ নিয়ে অনেক কিছু নিয়ে আলাপ করছিলাম। আমরা আশা করব যে বিপিএল বা বিসিবির যারাই আছেন তারা সবাই ক্রিকেট নিয়েই ভাববেন এবং না, ক্লাবগুলোকে ভাবতে হবে যে গো ধরে বসে থেকে আপনি খেলাবেন না, তাহলে আপনার ক্লাবেরও কোনো ভ্যালু থাকছে না। এবং সেটাই। একটা সিজন খেলা না হওয়া মানে এটার সেটব্যাক, এটার কুফল কিন্তু আপনি 10 বছর পাবেন। সেটাই। ধন্যবাদ সাইদ ভাই আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।